নারীদের পক্ষ নিয়ে কিছু লোক খুব কথাবার্তা বলছে। আমরা তো জানি নারীরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়তে আসে কারা? যাদের অবস্থা ভালো। বিধবাকে চাকরি দিতে হবে। বিধবার যদি ডিগ্রি না থাকে চাকরি দিবেন কোথায় মিয়া? হ্যাঁ হ্যাঁ, বিধবা অনেক স্বামী মরে গেছে, তাদের সাহায্য করেন, মাসিক ভাতা দেন, আছে না কল্যাণ রাষ্ট্রের ফান্ড আছে, তাকে মেধা না থাকলে চাকরি দিতে হবে। কে চাকরি করবে কি? ওই যে কোন পিয়ন বলে 400 কোটি টাকা মারিছে, সালাক সত্তর এনে পিয়ন বানায় দিবেন, 400 কোটি টাকা মারিব। 400 কোটি মারার পরে আপনারা খাবার পাইবেন। এই সমস্ত থানায় পানায় কিছু লোক এখন টকশোতে গরম আলোচনা করতেছে। ওরা বিভিন্ন দলবাজি করে পদোন্নতি নিয়ে রিটায়ারে গিয়ে বিভিন্ন জায়গায় সুন্দর মতো কথা বলতেছে। এরা মনে করে এরা যে দুর্নীতি করেছে, দুর্নীতির মধ্যে টাকা কামাইছে, তারপরে দলবাজি করে, অনৈতিকভাবে দলবাজি করে অনৈতিকভাবে প্রমোশন নিয়েছে। এভরিথিং ইজ নোন টু আস। এরা আমরা জানি, চাকরি তো করেছে সমসাময়িক সময়। এদের মধ্যে ন্যায্যতার কথা, এর কথা, তার কথা, আকাম কুকামের কথা, এগুলো শুনতে ভালো লাগে না। সংসদে 50% নারী নিয়ে আসো, সংসদে 50% নারী আনো আগে, তারপর অন্য জায়গায় হিসাব করো। জোর করে আনবা। আমাদের সাথে যারা যারা মহিলা কোটা চাকরিতে ঢুকছে, এগুলো সবগুলা অনেক জায়গায় আমি চাকরি করেছি, আমার আগে বেরিয়েছে মহিলা ছিল, কাজ করে নাই, কাজ ফেলে রাখছে। এই সুন্দরী সুন্দরী মহিলাদেরকে নিয়ে ওই সমস্ত বসেরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে, কাজগুলো আমার করতে হয়েছে। মহিলা কোটা, হ্যান কোটা, ত্যান কোটা, আন্দাজি কথা বলে এবং সুবিধাবাদীরা সুবিধাবাদী কথা বলে। এদের মধ্যে অনেকেই নৈতিক চরিত্রের দিক থেকে ঠিক আছে কিনা নিজেদের চেহারা নিজেদের আয়নায় দেখা উচিত। কোটা নিয়ে আলোচনা করবে, কমিশন করবে। এই যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মাকসুদ কামাল সাংবাদিক, এবং অধ্যাপক জামাল উদ্দিন একটা কোন টিভিতে জানি টকশো করলো, এরা তিনজনই সুন্দর যৌক্তিক কথাবার্তা বলছে। এখন যেটা একটা শুনলাম কোন টিভি জানি, কাগো নিয়ে এসে এটা দলবাস সুবিধাবাদী, রং বদলায়া বড় বড় পোস্ট বাগছে, সচিব হয়েছে, দিনে সকালে উপসচিব, বিকালে যুগ্ম সচিব, ভোর রাইতেও যুগ্ম সচিব। তার কারণ মামলা মোকদ্দমা দুর্নীতি করিডোরে মামলা খাইছে, মামলা খাইয়া বহুত বছর ভুগছে। ওইখানে টাকা পয়সা দিয়ে চালাক চতুর্থ সাহসী, টাকা পয়সা দিয়ে ঠিয়া এই পাইতে গেছে 10-12 বছর। তাহলে এখন প্রমোশনের সচিব হইতে হইবে, ঠিক একবারে দলবাজি শুরু করছে। এই দলবাজি শুরু করছে যেগুলো, এগুলোর কি কোনো নৈতিকতা আছে? দলবাজি, চাকরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে কোনো দলবাজি করা যাবে না। এই যে বলল, এই যে রাগের বশীবর্তী একটা সিদ্ধান্ত নিল, সে শপথ ভঙ্গ করেছে। যারাই হোক, যে স্থানেই হোক, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সংবিধানের 148 দিন ভায়োলেট করেছে। এ সমস্ত কথাবার্তা নাই। যত সুবিধাবাদ এগুলারে আনে, টকশো বসায়, আরে 10-12 জন আনে, 6 জন আনে। এই 6 জনে কী আলোচনা করবে? এগুলো দলের কথা কইবে। ওই যে আমাদের বদিউর রহমান স্যার বলছেন যে কোদাল তো নিজের দিকেই টানে। হ্যাঁ, ওই যে বদিউর রহমান একজন সৎ মানুষ, উচিত কথা বলে। আর সৎ মানুষ তো দেখি না। যেগুলো আমলা টামলা আসে, এগুলোর চরিত্র জানি, সুবিধাবাদী। যেখানে সুবিধা হবে এখান থেকে প্রমোশন নিয়ে মাল পানি কামায় টামায় এখন খুব সুন্দর কথা বলে, কথা আর জাদুকর। এদের লগে শয়তান থাকে কয়েকটা, শয়তান এসে শিখিয়ে দেয় এরম কথা বল। এটা কোরআনে আছে, 6 নম্বর সূরা আনামের 111, 112। প্রত্যেক জনপদে আমি শয়তানদেরকে ছেড়ে রেখেছি, এই মানুষ শয়তানগুলোকে। এরা সুন্দর সুন্দর চমকপ্রদ কথা বলে, মানুষকে আকৃষ্ট করে। আর মূর্খ মানুষগুলো এদের পিছনে ছোটে। দেখেন না, এখনো 120 শতাব্দীতে ধর্ম টর্ম জানে না কিছু, জানে না কোরআন, জানে না তৌরাত, জানে না জবুর, জানে না ইনজিল, জানে না বেদ, কিন্তু সাম্প্রদায়িকতার বেলা ওস্তাদ। সাম্প্রদায়িকতাতে উস্কিয়ে দিয়ে ক্ষমতায় দখল করে। এই সমস্ত মূর্খ লোকরাই জাতির জন্য অমঙ্গল বয়ানে, ক্ষতি বয়ানে। এই মূর্খ লোকেরা অযোগ্য, দুষ্ট, ধূর্ত লোকদেরকে ভোট দেয়। ওই যে আবেগ তাড়িত হয়। মার্কস বলছিলেন না, ধর্ম আফিং কাদের জন্য? জ্ঞানী গুণীদের জন্য না। ধর্ম আফিং হলো মূর্খ, অপদার্থ, লুবি, নীতিহীন লোকদের জন্য। এখন কতগুলো ডিগ্রি আছে কিন্তু নীতি নৈতিকতা নাই। তাহলে তো
ওই যে, রডের পরিবর্তে বাস দিত না, হ্যাঁ, যেখানে 1 কোটি টাকা খরচ সেখানে 10 কোটি দেখাইতো না, একটা বালিশ উঠানোর জন্য 7,000 টাকা বা 5,000 টাকা দেখাইতো না, একটা চেয়ার 10-20 হাজার টাকার চেয়ার 1,70,000 পত্রিকায় দেখছি। এগুলো কারা করেছে? ডিগ্রিধারীরা করে নাই। এগুলো নীতিহীন, অসৎ, এগুলোই হলো শয়তানের দোষক। মিনাল জিন্নাতি অন্নাস, কোরআনে বলছে 114 নম্বর অধ্যায়, মানুষ শয়তান, জিন শয়তান। 58 নম্বর সূরার মধ্যে বলছে শয়তানের দল। এরা নানাবিধ কথা বলবে, সম্পদ লুটপাট করবে, এরা আল্লাহরে বিশ্বাস করে কিন্তু পরকালে বিশ্বাস করে না। বাকারার 200 নম্বর আয়াতে বলছে এরা বলে আমাদের দুনিয়া দাও, পরকাল লাগবে না। এরা হলো সেই শয়তান, সুবিধাবাদ। বাতাস দেখে পালের ঘুরাইয়া দেয়, কতক্ষণ এই লিগ, কতক্ষণ এই দল, কতক্ষণ এই দল, কতক্ষণ ওই দল। আবার এদের মধ্যে কারো কারো দাড়ি টুপি, মহিলারা হাত মোজা বা মোজা পরে, ঘুষ খাইতে ছাড়ে নাই। সব দল এদেরকে পছন্দ করেছে, সব দল বড় বড় পোস্টে বসাইছে। এদেরকে চিনি, একসাথে ইউনিভার্সিটি পড়েছি, কিন্তু সুন্দর দাড়ি টুপি, বাহ, ওমরা হজ, কিন্তু দুনিয়ার পুরাটা খাইছে। সেখানে নীতি নৈতিকতা নাই। ধর্ম কি? ধর্ম হইল নীতি নৈতিকতা। মানুষের কল্যাণ করো, মানুষের কল্যাণ করবে না, উপকার করবে, সৎ চিন্তা করবে, সৎকর্ম, এটাই ধর্ম। ধর্ম মানে দাড়ি টুপি পাগড়ি তসবি মসবি এই সেই পৈতা মৈতা এগুলো নয়। এগুলো সমস্তই পুঁজিবাদের একটা অপভ্রংশ। মানুষকে মূর্খ রাখো, তাদেরকে শোষণ করো, তাদেরকে খাটাও, এই অপমানকাল এটাই চলে আসছে। কাজে আমাদের সত্য কথা বলার জন্য এই টকশো মকশো টেলিভিশনে সৎ লোককে আনতে হবে। ওই যে বদিউর রহমান চুরিচামারি করে নাই, সৎ লোক, সত্য কথা বলে, সোজা কথা বলে, উচিত কথা বলে দেয়। আর টাউট বাটপার ঘুষখোর দুর্নীতিবাজ আনে, এরা লক্ষ লক্ষ কোটি টাকা চুরিচামারি করে বাড়িঘর করে বেশ আরামসে আসে। এখন আইসা টকশোতে আসে, লাইন গাট আছে, টকশোতে আইসা 2,000-3,000 না কত পায় আমি জানি টেনি না। আমার একবার এক টেলিভিশন বলছিল আপনি টকশোতে আসেন, আমি বলছি যে না, আমি যাবো, মানে যে চেহারা দেখানোর দরকার। তো যাই হোক, এই সমস্ত ফোটা নিয়ে রাজনীতি করা বাদ। আর সৈয়দ আনোয়ার হোসেন প্রবীণ অধ্যাপক একটা সুন্দর কথা বলেছেন। ওনার বয়স নাকি 78 বছর। 78 বছর হইলে উনি আমার চেয়ে 13 বছরের বয়সে সিনিয়র। তো যা উনি বলছেন যে আসলে মুক্তিযোদ্ধার কোটায় উনি যে এরকম কথা বলবেন আশা করিনি। এত সত্য কথা। মুক্তিযোদ্ধার কোটা নাম দিয়া আসলে যারা ক্ষমতাসীন ওরা কিছু ওদের লোকজন ঢুকাতে চায়, এই জন্য তোরা অ্যাডামেন্ট, আক্রমণাত্মক। আরে মিয়া মশাই বা ম্যাডাম বা স্যার, যখন আপনি শপথ করিলেন, আপনি তো শপথ করিলেন সংবিধানের 148(3) অনুযায়ী, আমি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করিব না, সবাইয়ের সাথে সমান আচরণ করিব। আপনার দেশে কি সবাই রাজাকার আর সবাই মুক্তিযোদ্ধা? ওই যে মকসুদ কামাল নামে একজন সাংবাদিক আপনার হিসাব দিচ্ছেন, মোটামুটি তিনি আসছেন একটা পয়েন্টে। এই যুগান্তরে লেখছিল 1,80,000। আপনার ওদের 52 বছরের মুক্তিযোদ্ধারই তালিকা করতে পারে নাই। লজ্জা আছে আমাদের। 52 বছরের মুক্তিযোদ্ধা তালিকা দিন দিন বাড়ে, একটা মন্ত্রণালয় করছে। আমার পরিস্থিতি কিছু লোকজন 3 তলা টুপি মাথা দিয়ে মাল পানি বহুত কামাইছে, বহুত কাম খায়। কোনো এক সময়, এখন যারা ক্ষমতায় তাদেরই এক সময় ধর্মমন্ত্রের পিএস ছিল। কাজেই এই সমস্ত ধান্দাবাজ জীবনে দেখতে দেখতে এখন বয়স আমার 66 বছর। আপনারা কথা বলেন আইসা, আপনারা যারা কথা বলেন তাদের বহুদের চরিত্র চিনি। রং বদলান, প্রমোশনের জন্য এই করেন ওই করেন, নীতি ভঙ্গ করেন, আইন ভঙ্গ করেন, শোনেন চুরিচামারি করে অর্থকরী করেছেন, ভালো আছেন, ওষুধ খান, মাসে মাসে বিদেশ যান চিকিৎসার জন্য, ভালোই আছেন। কথাবার্তা যখন বলবেন ঠিকঠাক মতো বলবেন। এই যে সৈয়দ আনোয়ার হোসেন যে ইতিহাসের অধ্যাপক, উনি অনেক আগের টাইমে, আর নাকি বয়স 78 বছর, নিজেই বলেন, উনি যে কথাটা বলছেন একবারে সত্যি কথা, যে আসলে মুক্তিযোদ্ধার 30% কোটার জন্য যেটা এরা করে, অ্যাডামেন্ট কেন? অ্যাডামেন্ট হইল মুক্তিযোদ্ধার কোটার নাম দিয়া তারা ওই শাসক গোষ্ঠী নিজের কিছু লোক ঢুকাবে, এই দিয়া তারা তাদের স্বার্থ হাসিল করবে। দেখেন না, ব্যাংক খালি, এই খালি, ওই খালি, সে
খালি কি ভোটের দিনে করছে? এই সমস্ত লোক ঢুকে তো করাচ্ছে। আবেদ আলীর দিয়ে প্রশ্ন ফাঁস করায় আবেদ আলী 100 কোটি টাকার মালিক। আবেদ আলীর নিয়োগ দিয়েছিল কারা? এত বছর যাবৎ আবেদ আলী প্রশ্ন ফাঁস করে জানে নাই কেন? সবই হলো নাটক, অভিনয়। যেমন মকসুদ কামাল একটা সুন্দর কথা বলছেন, মুক্তিযোদ্ধার সংখ্যা কত? আচ্ছা, উপজাতিদের সংখ্যা হলো 1%। আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম 16 লক্ষ কত হাজার ধরছে। শুনে একটা বেজিয়ার ধরতে হবে আপনাকে। শুনুন, জনসংখ্যা সবসময় চেঞ্জ হচ্ছে। মরসে কম জন্মাইছে বেশি, এখন একটা হিস্ট্রি আসছে, সেখানে 1% হলো 16,50,478 জন। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছে দৈনিক ইনকিলাবের 60 জুলাই, এই যে 60 জুলাই বলছে 2 লক্ষ হবে, কিন্তু যুগান্তরে দেখা যাচ্ছে 180 লক্ষ। তো এখন মকসুদ কামাল সাহেব সুন্দর বলেন, উনি বলছেন 1,83,000, তাতে পার্সেন্টেজ ধরেছেন 0.24, এটা ঠিক হয় নাই। ওখানে 2 লক্ষ যদি ধরেন, 16,50,000 যদি 1% হয়, তো 2 লক্ষে এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর কথা মতোই হোক, 2 লক্ষ হলে কী হবে? 1%-এর 8 ভাগের 1 ভাগ, 100-এর 8 ভাগের 1 ভাগ কত হয়? 8 12 96, 4.5 থাকে 12.4, আপনি 13 ধরেন, তাহলে ওদের মুক্তিযোদ্ধাদের কোটা হলো, মানে সংখ্যানুপাতে তার হার হলো 0.13। আমি এটা অঙ্ক করে বের করেছি, ওদেরই হলো 0.125। মানে আপনি 4,000 লোক নিলে, ওদের কোটা যদি দেন 4,000 লোক নিলে ওরা পাবে হইল 5 জন। একবার সুন্দর মতো হিসাব করছে উনি, ওইটা ভুল 2.4 বলছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পার্সেন্টেজ নিয়ে কেউ কথা বলে না। আগে কোনো এক সময় সলিমুল্লাহ বলেছিলেন, ও আমাদের একই সাথে আমরা এসএসসি পাস করছি। তো যাই উনি অন্য কুমিল্লা থেকে করছে, আমি যশোর থেকে করছি। তারপরে আসিফ নজরুল আমাদের জুনিয়র, ওর সিনিয়র আতিক আমাদের ব্যাচমেট ছিল বিসিএসে। পরে ওই যে আইআইটি সোশ্যাল ইনস্টিটিউটে অধ্যাপকে চলে গেছে। যাক, আসিফ নজরুল সাহেব বলছিলেন পার্সেন্টেজ কত পার্সেন্ট? উপজাতি নৃগোষ্ঠীর পার্সেন্টেজ হলো 1%। তারে আপনি 5% দিয়া অনেকে চাকরি দিচ্ছেন, অনেক মেধাবীকে বঞ্চিত করেছেন। 5% দিচ্ছেন কেন এত বছর? আবার একজনে বললেন যে 21 বছর মুক্তিযোদ্ধারা আপনার হয়েছে, বঞ্চিত হয়েছে। একবারে ডাহা মিশা কথা। আমরা যখন 84-তে পরীক্ষা দেই, 82-তে যারা পরীক্ষা দিছে, আমরা দিছি, আমাদের সময় তো 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল 84 সালে। তার স্বাধীন হয়েছে কবে? স্বাধীন হয়েছে 71 না? 71 থেকে 75 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ গভর্নমেন্টই ক্ষমতায় ছিল। তো 75-এর পর 84 কত 9 বছর। এর মধ্যে যে পরীক্ষা হয়েছে 82-83 সাল থেকে, যেগুলো আমরা জানি 30% মুক্তিযুদ্ধ কোটা ছিল, মুক্তিযুদ্ধ বঞ্চিত হয়েছে কই? এই সমস্ত কোটার রাজনীতি। ওই যে পূর্বীন অধ্যাপক 78 বছর বয়সী, আমার 13 বছরের সিনিয়র ইতিহাসের অধ্যাপক, উনি যেটা বলছেন একবারে বাস্তব কথা বলছেন, যে আসলে মুক্তিযোদ্ধার কোটার নাম দিয়ে ওই ক্ষমতাসীনরা তাদের কিছু লোক ঢুকাবে, এই জন্য অ্যাডামেন্ট, বোঝেন না কথা? তাল বেতালে বলে। আরে মিয়া, যখন ক্ষমতায় সরকার গঠন করো, শপথ করছো, তখন শপথটাই তো তোমাদের মনে নেই। তোমাদের মাথা ঠিক আছে কি না দেখো। আচ্ছা, আরেকজন বলছো যে সাংবাদিক মুর্তজা সাহেব, এরা আসলে অনেক সাহস নিয়ে কথা বলে, জীবনের ঝুঁকি নিয়ে। এই মুর্তজা সাহেবও বলছিলেন আসলে এই মুক্তিযোদ্ধার কোঠার নাম নিয়া, যেখানে ওদের পার্সেন্টেজ ছিল 0.125, তা 5 হইলে 1 যোগ করা যায়, তা আমরা বলি 0.123। আপনারা হিসাব করে দেখতে, অঙ্কে আমরা 100 পাইতাম প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়। দেখুন, আমরা তো গ্রামের কৃষকের ছেলে, ওই 5 করে একবারে চাকরি দিয়েছি, 3টা চাকরি পাইছি, 4টা পাইছি। 4টার মধ্যে 3টা 15 দিন, 7 দিন, 8 দিন করে 2 মাস 3 মাস করে শেষে এই যে কি স্টেট এগুলো যোগদান করছি। কোনো কোটা তখনও জানি 55% কোটা ছিল, তখন মুক্তিযোদ্ধা কোটা, ওই যে প্রতিবন্ধী কোটা ছিল না। এগুলো হলো কোটার রাজনীতি। আচ্ছা, কোনো বুদ্ধিমান লোকেরা স্থিতিশীল অবস্থাকে অশান্তি করে হলে যখন একটা দুর্নীতি ভেসে উঠে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা উস্কায়া দেয়। এরা অনেক চালাক, চতুর। রাজনীতি যারা করে ওদের অনেক সাহস, মারামারি করে, পিটাপিটি করে, মাইর খায়, মাইর দেয়, আরে করতে ফালে মারে, নিজেরাও মরে। রান্না দেখছি, কত কিছু দেখছি।
বোমাবাজি দেখছি, এরশাদের সময় এগুলো বেশি হয়েছে। ইউনিভার্সিটি তো একটা সন্ত্রাসের রাজত্ব ছিল। আমরা চিন্তা করছি কোন সময় যে বেরিয়ে যাব আল্লাহ, এর মধ্যে মানুষ থাকে। তো যে ডিপার্টমেন্টে পড়তাম এক জায়গায়, সেখানে প্রথম স্থান পাইছিলাম। তারা বলছিল টিচার হওয়া। আমি চিন্তা করলাম এর মধ্যে তো মেস্ট হয়ে গেছি। ওরে বাপরে বাপ, এই মারামারির মধ্যে কোন সময় ককটেল খাইয়া মরি, কোনটা আমার দরকার নাই রে বাবু। আমি যে ভাগছি সেই স্মৃতি এখনো মনে আছে, রীতিপূরক স্মৃতি। সঙ্গে দেখো সে কি আছে, সংবিধান মান বা আইন মান বা শান্তি শৃঙ্খলা রক্ষা করবা। এই যে রাজনীতির নামে দলবাজি করে করে এই যে তোমরা মারামারি করো, নিজেরা লিগে মারামারি করে, সভাপতি সেক্রেটারির দল, স্বার্থ নিয়ে। কি স্বার্থ? দলবাজি করো। এখন ছাত্র আন্দোলন নৈতিকভাবে দমন করার জন্য এই বেটা রাজাকার কয়জন ছিল, ওই যে এটা বলছে আপনার মকসুদ কামাল সুন্দরভাবে বলছে, ওনার হিসেবে বলছে মুক্তিযুদ্ধেরও 0.24%, রাজাকার সমপরিমাণ। রাজাকার এত ছিল না, আমি জানি আমাদের গ্রামে কয়জন রাজাকারি করছে। রাজাকার ছিল হয়তো 1%, আরে কি 1%, 0.24 ধরেন মুক্তিযোদ্ধার সমান। তাহলে টোটাল আপনার মুক্তিযোদ্ধা ছিল তো 0.13, রাজাকারও ধরেন 0.13, মোট হইল 0.26। তাহলে কত হাজারে কত? হ্যাঁ, 4,000 হইবে একজন, 4,000 একজন, 4,000 একজন, রাজাকার একজন। তার রাজাকার আর মুখোমুখি দাঁড় করাইছে কোন এক সাংবাদিক, চালাক ধূর্ত সাংবাদিক। সবার মধ্যে ধূর্ত আছে, আমাদের মধ্যেও আছে। কোটি কোটি টাকার মালিক হয়েছে না, ওই যে প্রিয়, ওই আবেদ আলী, ওই আরও কত কিছু আছে, ওই যে রহমানরা, ওই যে নজির সাহেবরা দেশ থেকে চলে গেছে, ওই জাতীয় পার্টির এক্স এমপি বাসু সাহেবরা, কারা না, ফিকে হালদাররা, হাজার হাজার কোটি টাকা। এরা বড় লোক তো, শত কোটির মধ্যে নেই, হাজার হাজার কোটি টাকা। এরা জিনভূত, এদেরকে আড়াল করে পাখায় ফল করে উড়ায় নিয়ে গেছে। জিনেরা নাকি আগুনের তৈরি, আগুনে আলো ও 1,80,000 মাইল বেগে চলে গেছে, কেউ দেখেনি। এগুলো হলো নাটক, অভিনয়, ক্ষমতার জন্য। আর বলে ক্ষমতা আমার কাছে নাই। এই যে ফিরোজ রশিদ নামে একজন মন্ত্রী ছিল, এতদিন তার কথাবার্তা বুঝলাম যে ভালো বুঝে। আসলে এও কি বুঝে বলে না বুঝে বলে, এক কথা ধরা পড়ে যায়। দেশ চালায় বলে আমলারা, এই পেটা আমলারা দেশ চালায়। রুলস অফ বিজনেসটা একটু উল্টে দেখেন নাই, এত বছর বয়স হয়েছে। আপনিও তো আমার অনেক সিনিয়র, মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ আমার বয়স ছিল 11 বছর, গ্রামে বাড়ি। মুক্তিযুদ্ধ আমি কার লগে যাব? মুক্তিযুদ্ধ করা যায় 11 বছর। আপনারা তখন আমার 15 বছরের সিনিয়র ছিলেন, 26 বছরের মুক্তিযুদ্ধ ছিলেন। আর অনেক আওয়ামী লীগ তো 23-24 বছর মুক্তিযুদ্ধ করে না, নাম বললে তো চিনে ভালো হবে। তারা কেউ মুক্তিযুদ্ধ করে না, তাদের কোনো খেতাব নাই। তাহলে তারা রাজাকার নাকি? মুক্তিযুদ্ধ করে নাই তো তারা, কেন করে নাই? তাদের বয়স ছিল, ই ছিল, সবই ছিল। কোথায় পালাইছিল জীবনের ডরে? এখন এসে মুক্তিযোদ্ধাদের মায়া হয়ে গেছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের তোমরা ওই পরিবারকে আর্থিক সাহায্য দাও, তাদের একটা সংস্থানের ব্যবস্থা করে দাও, তাদের 5 ছেলে মেয়ে সবাই সুযোগ সুবিধা ভোগ করুক। এটা হলো নিয়ে। ওখানের মধ্যে একজন মাস্টার ডিগ্রি পাস, তো তার সাথে চাকরি দিলে, বাকিরা তো না খায় আছে। হ্যাঁ, এগুলো কি? মুক্তিযোদ্ধাকে তোমরা সাহায্য করো। সব মুক্তিযোদ্ধা কি পাস করছিল নাকি? ঢাকা ইউনিভার্সিটি আসার যোগ্যতা আছে? কয়জন আর সামর্থ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো? চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তখন কিছু 3টা। জাহাঙ্গীরনগর দেশে পড়ে, তা লিমিটেড সিট নিয়ে। এইগুলো আন্দাজি কথাবার্তা বলে, সুবিধাবাদী। এদেরকে বাদ দিয়ে যারা মকসুদ কামালের মতো, ওই যে গোলাম মুর্তজার মতো, ওই যে এম এ আজিজের মতো, এই যে আপনার আরও কেটা আছে ইশতিয়াক রেজার মতো, এই ধরনের যে সাংবাদিক, এবং যে এই যে প্রবীণ অধ্যাপক 78 বছর বয়সী সৈয়দ আনোয়ারের মতো, এনরা যারা একবারে বাস্তব কথা বলে। সৈয়দ মাকসুদ অত্যন্ত সুন্দর কথা বলছেন, মুক্তিযোদ্ধার পার্সেন্টেজ কত, যদিও উনি অঙ্কে একটু করছেন, হেরফের করছেন, ওখানে হবে 0.13। আমি এগুলো গুগল নিয়ে সার্চ করেছি, %, আসলে হলো 0.125। অর্থাৎ 4,000 লোক চাকরিতে নিলে 5 জন পাইবে মুক্তিযুদ্ধের। পুরা দেন তারে ন্যায্য 100% দিলে
5 জন, তার মানে 30% করেন কেন? মুক্তিযুদ্ধে কি 7.5 কোটি লোকের 30% অংশগ্রহণ করছিল? ওই যে পানি সম্পদ মন্ত্রী ছিল এক সময় মেজর হাফিজ, উনি যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধা, উনি বলছেন মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 75,000। এই টেলিভিশনে বলছে, খোঁজেন টেলিভিশন, আর ওনারা জিজ্ঞেস করেন, উনি জীবিত আছে এখন 2 লাখ 2.5 লাখ আসে করতে গিয়ে, যুগান্তরে পরে 1,80,000, প্রথম আলোতে পরে 2,30,000, আবার এখন মুক্তিযুদ্ধ মন্ত্রী যে অনেক বয়স্ক প্রবীণ লোক, উনি বলেন আমরা নতুন তালিকা করে দিচ্ছি, সেখানে 2 লাখ হবে। এটা 4 জুলাই, এখন তো আবার ওই পশ্চিমারা যাবে বলে আসলে 4 জুলাই বলতে হবে, 4 বলা যাবে না। আমরা তো ওরা যা কয় এইভাবে নাচছি, নিজেদের তো কিছু নাই। আমরা আমলা টামলা কামলা অধ্যাপক সব মিলে তো মিলিজুলি মুখস্থ বিদ্যা, বোঝেন না, মুখস্থ করে নোট একটা বানায়া দেই, সুন্দর করে লেগে হাস্ট ক্লাস পায়, মাস্টার হই, আইয়া কয় তোমরা হরিয়া লইও, আমি একটু যাই বেসরকারি কলেজে একটু মাস্টারি করে কিছু লইয়া আসি। এটা দুর্নীতি না, আমি একটু কনসালটেন্সি করি, আমার ব্যাচেলর আর টিচার ছিল তো, কিছু কনসালটেন্সি করে খাই। এগুলো জানি মিয়া, সব বয়স তো 65 হয়েছে, কম 66 চলে, 65। তাহলে থানায় প্যানায় সুবিধাবাদীদের কথাও সুবিধাবাদী। এটা আমাদের এই যে 79 সালে চাকরি পাওয়া সচিবালয় ক্যাডার সচিব হয়েছিল, এনবিআর চেয়ারম্যান ও সম্পদের সচিব, উনি যেহেতু ঘুষ খায় নাই, কাজ বুঝতো, ইংলিশের মাস্টার ডিগ্রি, কাজ করছে, উনি উচিত কথাটা বলে। ক্ষমতা কার কাছে, ক্ষমতা তো রাজনীতিকদের হাতে, এই জন্য তো ইলেকশন নিয়ে দানাই প্যানাই করে। দেখেন না, একজনে ক্ষমতা ছাড়তে চায় না, আর একদল 176 দিন ধর্মঘট করে মানুষকে কষ্ট দিচ্ছে। তোরা যদি সরল মন থাকতেই তোদের উচিত কথা বললে তো সবার কাছে ভালো না, সবাই তো আমার পদোন্নতি বঞ্চিত করছে, অন্যায়ভাবে সবগুলাই করছে। আওয়ামী লীগ, বিএনপি যারা ক্ষমতা আছে অন্যায়ভাবে বঞ্চিত করছে। যাক, এরা তো ক্ষমতার দর, আল্লাহ এদের কি ক্ষমতা দিয়েছেন জানি না, কখন গিয়ে ফয়সালা হবে, হোক না হোক, আমার কোনো আফসোস নেই। এখন ওরা আপনার 176 দিন ধর্মঘট করতে গেল, দেবে না, মানে নিজেরা মাগুরে ইলেকশন করে ক্ষমতায় থাকবে। ক্ষমতা যদি নাই থাকে তবে ইলেকশনের জন্য তোমরা দানাই বানাই করে কেন? ওই ঋষি সুনাক একজন তো মুসলমান না, কোরআনে যে বলছে সূরা নিসার 145-এ, মুনাফিকরা অমুসলিমদের চেয়ে নিকৃষ্ট, এদের কঠিন শাস্তি, তার প্রমাণ হলো এইটা। এই যে এখানে উপমহাদেশে বাংলাদেশ আর পাকিস্তান মুসলিম হতে, এইখানে দুর্নীতি বেশি, ভোট চুরি বেশি, বদমাইশি বেশি। এই যে ইমরান খান একজন প্রিয় ছিল, তাকে ঠকানোর জন্য কত আকাম কুকাম করেছে ওখানকার টোলা বাহিনী। হ্যাঁ, এই যে নেপালে সরকার পতন হয়েছে, আর একজন হয়ে গেছে, কোনো রাও শব্দ শুনছেন? এই ভারতে ক্ষমতা হস্তান্তরে 75 বছরে কোনো রাও শব্দ শুনছেন? আর এই আমরা বাংলাদেশ, অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক পাগড়ি, অনেক টুপি, অনেক পীর, অনেক দরবেশ, ইসলামের নামে কয়টা হাট্টি, কই ইসলামের নামে যেগুলো হাট্টি করে, ওরা একটা দুর্নীতির মিছিল করছে? করান বুঝছেনি, করবে না। আমি তো এডিএম মতিঝিলা এসে দেখছি ওদের তদ্বির, মাল পানি খেয়ে তদ্বির কিন্তু ইসলামের মাটি করে। কারণ এটা করলে তো আমার উপরে খেপে যাবে, আমি নামাজ কালাম করি। আরে বেটা, তোদের কারণে তো আমার ক্ষতি হয়েছে, প্রমোশন দেয় না আমাকে, তো দলের মধ্যে ভালো হয়ে দিচ্ছে। আরে বেআইনি তদবির করছে, যখন আওয়ামী লীগ বেআইনি তদবির করছে, ক্ষমতায় ছিল, শুনি না, বলছে এটা জামাত, জেড লিখে দিচ্ছে, প্রমোশন দেয় নাই। যখন বিএনপি ক্ষমতায় ছিল, যখন ওদের অবৈধ কথাবার্তা শুনি নেই, মন্ত্রী সন্ত্রী ওদের দেশের সম্পদ লুটপাট করে খাবে, আমি দেশের জনগণের ট্যাক্সের বেতন খাইছি, যখন শুনি নেই, ওরা কইছে নামের আগে এ দিয়ে প্রমোশন দেয় না। সবাই সমান আমার কাছে, সবাই সমানভাবে বঞ্চিত করছে, পালাভাবে একবারে বঞ্চিত করে করে। যারা দুর্নীতিবাজ, যারা ওদের অনুগত, যাদের ওদের কথা মতো কাজ করে দেয়, অনেকে নিজেরা পয়সা খায় নাই, কিন্তু শাসকদের কথা মতো কাজ করে দিয়েছে, শাসকরা মাল পানি কামাইছে। ওটা যদি করতাম সেটা তো বেমিনি হতো জাতির সাথে, হয়তো সচিব চুক্তিতে নিতে পারতাম, নিচে তো আমার ব্যাচমেট ক্লাসমেট অনেকে চিনিত, এটা তো দুর্নীতি। হ্যাঁ, কাজে কিছু লোক আছে এরা সত্য কথা বলে। আর একজন কি যে জামাল আহমেদ, জাহাঙ্গীরনগরের ওই শিক্ষক সাহেব, শিক্ষকরা তো এখন দলবাজ হয়ে গেছে সবাই। আসলে তো শিক্ষকদের এই দলবাজি করা উচিত না, তার কারণ তারা সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে বেতন খায়। ছাত্রদের যে বেতন হয়, তাদের
চলে না। এই জন্য এদের ক্যাম্পাসে রাজনীতি একবারে নিষিদ্ধ করা উচিত। কিন্তু কে করবে? এই যে এখন ছাত্র রাজনীতির নামে কোনো ভোট নাই। আমাদের সময় ভোট হইতো স্কুলে, বিবিজিএস, আমাদের বাড়ি বাড়ি যাইতো, কলেজে হইতো, ইউনিভার্সিটিতে হইতো, নেতা তৈরি হইতো, মানুষের কাছে যাওয়ার সংস্কৃতি। এখন এরা ইউনিভার্সিটিতে রাজনীতি ঢুকায় দিছে। প্রত্যেকটা রাজনীতির দলের ক্যাডার বাহিনী, মাসেলম্যান, যারা শক্তি আছে, সাহস আছে, মারামারি করতে পারবে। এখন এখন একটা দলকে লাগাই দিছে কোটা আন্দোলন। কোটা আন্দোলনে সবাই আছে মিয়া, রাজাকার আছে, শুধু রাজাকার। এই যে মতিয়া চৌধুরী, ও যখন কৃষিমন্ত্রী ছিল 96,000 ঘুষ খায় নাই, কিন্তু তো বুড়ো হয়ে পাগল হয়ে গেছে। বুড়ো খালি কি বলে যে রাজাকারের ছেলে। এই মিয়া সব রাজাকার। এই জন্য পরে প্রধানমন্ত্রী আর পরে মন্ত্রী বানায় না, এখন উপনেতা বানায় বসে বসাইতেছে। তো এগুলা ক্ষমতায় থাকতে থাকতে সময় বেসামাল হয়ে যায়। কথাবার্তা কী বলবে না বল, পুরো হয়ে গেছে। এগুলোর বয়স 78-80 বছর। আর সরকারি আমলারা 59 বছর। সরকারি আমলাদের মধ্যে একদল 65 বছর। সরকারি কর্মচারী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী। ফাইজলামি কথা বললে হবে না। আইন বহুত পড়েছি, আইনে ফার্স্ট হয়েছি, দেশেও ফার্স্ট, বিদেশেও ফার্স্ট হয়েছি। সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে যারা কাজ করবে সবগুলোই আমলা। এই যে আবার বিচারক, ওইগুলো বানাইছে। এই যে বিচারক, ওদের আবার 67। কেন? ওই মওদুদ নোয়াখাইল্লা মরছে, ওইটা বানাইছে। 67 কেন বানাইছিল? অসৎ উদ্দেশ্যে, যাতে তত্ত্বাবধায়ক সরকারটা নষ্ট করা যায়, মেরে ফেলা যায়, আহত করা যায়, দুর্বল ক্ষমতায় থাকতে হবে। 4বার দুর্নীতি ফার্স্ট হয়েছে মুখস্থ। কিন্তু ওরা রাজনীতিরা যখন আলোচনায় আসে, তো 3বার হয়েছে, একদম 5বার হয়েছে। 5 আর 3, এই U+V/2। ওই একদল বলে 5 লিগ, আবার আজাদ বলে 3। তাহলে 5+3/2, 4 হলো বিএনপি, 1 হলো আওয়ামী লীগ। এগুলো জানা আমাদের। চাকরি করছে সময় সংস্থাপনে বিধি, আইন কানুন সব যাই না শুনে নোট দিচ্ছি। যান মুখস্থ করলে রাজনীতি করে বেড়ান, এসব মুখস্থ চালায় দেন, মনে করেন সবাই জানে না। সবাই জানে না ঠিকই, আমি জানি, আমি যেহেতু কাজ করছি। এগুলা দানাই পানায় আমাদের বাদ দিতে হবে, আমাদের বিবেক বুদ্ধি খাটাতে হবে। অন্তত আমাদের জনগণের অধিকারগুলো স্বীকার করতে হবে। নিজেরা দুর্নীতি যে যেখান থেকে করছেন, মালপানি বানাইছেন, ভালো আছেন, ভালো খান, চিকিৎসা নেন, প্লাস্টিক সার্জারি করে চেহারা সুন্দর রাখছেন, মনে হয় যে যুবক, বয়স হয়ে গেছে 75, দেখা যায় যে 50। ভালোই আছেন, ভালো থাকেন, আমার তাতে কিছু যায়। বানায় আসানায় মিশা কথা পেঁচায় পোষায় বলিয়েন না। যা যৌক্তিক, যা সঠিক, জনসংখ্যার পার্সেন্টেজ অনুযায়ী অনগ্রসর যারা, মহিলাদের মধ্যে যারা অনগ্রসর, যাদের যোগ্যতা আছে তাদেরকে দেন। এই সমস্ত ভাব কথাবার্তা বলে লাভ নাই। সংবিধান অনুচ্ছেদ 28-4 বলা আছে অনগ্রসর শ্রেণীর কথা, এবং এটা বাধ্যতামূলক নয়। 29-এর অনুচ্ছেদগুলো দেখেন, অনুচ্ছেদের অনুচ্ছেদ সবগুলো দেখেন। আমাদের সকলকে সঠিক কথা বলা